স্যার, হোস্ট আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। আচ্ছা, দেখো, আমরা যে জায়গাটাতে ছিলাম, অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, অ্যাটর্নি জেনারেলের এটা বললাম। দেখো, সংবিধানের 64 নাম্বার অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। এটা মুখস্থ করবা, কত নাম্বার অনুচ্ছেদে? 64 নাম্বার অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। ইনি কে হবে? আগেই বলেছি যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ ওনার উপরে আর কোনো আইন কর্মকর্তা নাই। উনি কি সুপ্রিম কোর্টের বিচারক হতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের জজ হতে পারে। এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। তারপরে বলেছিলাম অ্যাটর্নি জেনারেল একজনই, ওনাকে সহযোগিতা করার জন্য কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল থাকেন, এবং রাষ্ট্রপতি ওনাকে যে রূপ বেতন দেন উনি ঠিক ততটাই পান। আর রাষ্ট্রপতি যতদিন ওনাকে চান যে এই পদে থাকুক, উনি ততদিন স্বপদে থাকেন। এবং দেখো, এই এইটুকু মুখস্থ করবা, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা কিন্তু পরীক্ষায় আসবে। আসলে কি করবা, অ্যাটর্নি জেনারেল কি, এই লাইনটুকু লিখতে হবে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি। দেখো, এনার কাজটা কি? মাত্র 4টা কাজ আছে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করবেন। আগেই বলেছিলাম যে এই পোস্টগুলোতে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ দিচ্ছে, তাহলে রাষ্ট্রপতি যেরূপ দায়িত্ব দিবে সেরূপ দায়িত্ব কি উনি পালন করবেন না? ওনাকে করতে হবে। তাহলে অ্যাটর্নি জেনারেলের যে রাষ্ট্রপতি কর্তৃক যতগুলো দায়িত্ব বা কর্তব্য আছে, উনি এই দায়িত্বগুলো পালন করবেন। তারপরে কি করবেন দেখো, অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। কারণ উনি তো সকল বার কাউন্সিলের লিডার, উনি তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তাহলে উনি কেন বক্তব্য দিতে পারবেন না? বুঝতে পেরেছো এটা? তারপরে এই প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে তিনি মত প্রকাশ করবেন। আর কি করবেন? বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যাবলী। দেখো তো এখানে কোনো সমস্যা আছে কিনা। এখানে কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নাই? আচ্ছা, এখানে যদি সমস্যা না থাকে, আর একটা সাংবিধানিক পোস্ট আছে। এই যে দেখো, তোমাদের যে প্রশ্ন, এই যে প্রশাসনিক ট্রাইব্যুনাল, দেখো, প্রশাসন বিষয়ক বিশেষ ধরনের মামলা সমূহ নিষ্পত্তি করা সাধারণ আদালতগুলোর পক্ষে অনেক সময় সম্ভব হয় না। দেখো, তাই এক্ষেত্রে প্রশাসন বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য যে বিশেষ ধরনের অস্থায়ী আদালত গঠন করা হয়, যা প্রশাসনিক ট্রাইব্যুনাল নামে পরিচিত। এটা বাংলাদেশ সংবিধানের 117 নাম্বার অনুচ্ছেদে আছে। ওই কথাটাই, বুঝতে পেরেছো? এখানে কোশ্চেনে দাগ দাও, প্রশাসনিক ট্রাইব্যুনাল কি। আচ্ছা, এখানে আর একটা সাংবিধানিক পদ আছে, ন্যায়পাল কি? নাম শুনেছো এই ন্যায়পালের? জি স্যার। আচ্ছা, নাম যদি শুনে থাকো তাহলে আবার শোনো। ন্যায়পাল, এটার ইংরেজি নাম হচ্ছে অম্বুডসম্যান। দেখো, বানানটা দেখো, অম্বুডসম্যান। এটা হচ্ছে ন্যায়পালের ইংরেজি। এটা হচ্ছে সুইডিশ শব্দ, অর্থাৎ সুইডেনে প্রথমবারের মতো এই শব্দটা ব্যবহার করা হয়। দেখো, এই ন্যায়পাল হচ্ছে কি, এখানে আছে এই দেখো, সুইডিশ ভাষায় এই যে ন্যায়পাল, এটাকে একজন সরকারি মুখপত্র বা প্রতিনিধি বা সরকারি কর্মকর্তাকে বোঝায়, যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করেন। সুন্দর করে খেয়াল করো, আমি আরো সহজ করে বলি। এই ন্যায়পাল হচ্ছে একটা সাংবিধানিক পদ, যেটা 77 নাম্বার অনুচ্ছেদে আছে। ইনার কাজ হচ্ছে বাংলাদেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা, এবং তার বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগ তদন্ত করা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানের 77 নাম্বার অনুচ্ছেদে এটা থাকলেও
15তম সংশোধনীর মাধ্যমে এই ন্যায়পাল পদটি বাদ দেয়া হয়েছে। এখন যদি পরীক্ষায় আসে ন্যায়পাল কি, তাহলে কি লিখতে পারবে? লিখতে পারবে কিনা? জি স্যার। কোনো সমস্যা হবে? না স্যার। না। আচ্ছা, যদি না হয়, এরপরে দেখো আমাদের লাস্ট এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটার নাম শুনেছ কখনো? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। খেয়াল করো, হিসাব, আমরা দেখো একজন মানুষকে বলি পণ্ডিত, এরকম বলি না? যে অনেক কিছু জানে তাকে আমরা বলি পণ্ডিত, যে আরো বেশি জানে তাকে আমরা কি বলি? তুই তো মহাপণ্ডিত, এরকম বলি না? এই কথার সাথে আমরা পরিচিত কিনা? জি স্যার। এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। দেখো, মহা হিসাব নিরীক্ষক হচ্ছে ঠিক এরকম, যে হিসাবেরও উপরের হিসাব। আচ্ছা, নিরীক্ষক শব্দের অর্থটা কি? দেখো, তোমরা এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, আজকে যে পরীক্ষা শুরু হলো, আমরা কিন্তু এই খাতা দেখব। আচ্ছা, এই খাতা আমি দেখতেছি, আমি হচ্ছে পরীক্ষক। আচ্ছা, এবার আমার খাতা দেখায় কোনো ভুল হলো কিনা, বা আমি কোথাও নাম্বার কম দিলাম কিনা, বা আমি কাউন্টিং এ আমার ভুল হলো কিনা, এটা চেক করার জন্য আর একজন ব্যক্তি থাকবে যিনি হচ্ছে নিরীক্ষক। বুঝতে পেরেছো? যিনি আর একজন হচ্ছে নিরীক্ষক। ঠিক আছে। এরপরে দেখো আর একটা পোস্ট আছে, পোস্ট না, এটা হচ্ছে নিয়ন্ত্রক। এটাকে আমরা বলি কন্ট্রোলার, অর্থাৎ যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাংবিধানিক পোস্ট, যেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তার মানে এই যে হিসাব, কোন জায়গার হিসাব? এটা হচ্ছে প্রজাতন্ত্রের, অর্থাৎ সরকারের আয় ব্যয়, অর্থাৎ সরকারি অফিস আদালতের সমস্ত জায়গার হিসাব নিরীক্ষক করে এবং নিয়ন্ত্রক করে যে পোস্টটা, সেটার নাম হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছো কিনা? না বুঝলে আমাকে ফ্র্যাঙ্কলি বলো। অনন্যা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, দেখো, এই মহা হিসাব নিরীক্ষক আছে সংবিধানের 127-এ। উদ্দীপকে কিন্তু এই 127-এর কথা থাকতে পারে, 127-এর কথা থাকতে পারে। যদি 100, আচ্ছা এখন আমাকে একটুখানি রিভাইজ করে বলো তো, সরকারি কর্ম কমিশন কত নম্বরে আছে? সরকারি কর্ম কমিশন কত নম্বরে আছে? সরকারি কর্ম কমিশন কত নম্বরে আছে? স্যার 138। 137। সরকারি ও কর্ম স্যার। কমিশন আছে 137। নির্বাচন কমিশন কত নম্বরে আছে? শোনো, এগুলো না ধরতে পারলে পড়ে কিন্তু কোনো লাভ হবে না। 118। অ্যাটর্নি জেনারেল হচ্ছে 64। মহা হিসাব নিরীক্ষক হচ্ছে 127। এবার শোনো, মন দিয়ে শোনো, 127 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব নিরীক্ষক গঠিত হয়, এবং 127-এর 1 এবং 2 অনুচ্ছেদ অনুযায়ী তিনি মানে রাষ্ট্রপতি যে দায়িত্ব দেন সে দায়িত্বটি তিনি পালন করেন। এই মহা হিসাব নিরীক্ষকের পদের মেয়াদ দেখো 5 বছর এবং 65 বছর, ওই আগের মতোই। আর এই সদস্য সংখ্যা হচ্ছে মাত্র একজন। ইনি কি করে দেখো, প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর হিসাব নিরীক্ষা করবেন। অর্থাৎ সরকারি অফিস আদালত যা কিছু আছে সেগুলো সরকারি হিসাব নিকাশ গুলো উনি পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এটা একটা রিপোর্ট প্রদান করবেন। তোমাদের কলেজে এরকম মাঝে মাঝে আসে না?
দেখেছো কখনো? আসে মাঝে, কিন্তু আসছিল অডিট করতে। ঠিক আছে, এটা মহাহিসাব নিরীক্ষক করেন। এখান থেকে বড় কোশ্চেন আসে, বড় কোশ্চেন আসে। এই যে দেখো, 127 নম্বর অনুচ্ছেদে একজন মহাহিসাব নিরীক্ষক থাকেন, যাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। রাষ্ট্রপতি ওনাকে যেরূপ দায়িত্ব দেন উনি সেরূপ দায়িত্ব পালন করেন। তারপরে ওনার মেয়াদ হচ্ছে 5 এবং 65। তারপরে হচ্ছে আহ কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারণ হন, মানে উনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র চেয়ে উনি পদত্যাগ করতে পারেন। আর হচ্ছে তোমার এই পদ থেকে যখন উনি রিটায়ার্ডে যাবেন, তখন রাষ্ট্রে আর কোনো পদে তিনি চাকরি করতে পারবেন না। ওনার কাজগুলো দেখো, খুবই সহজ। সরকারি হিসাব, সকল অফিস আদালত কর্মকর্তা কর্মচারীর হিসাব পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপরে সরকারি নথি, বই, রসিদ, দলিল, নগদ স্ট্যাম্প, জামিন, ভান্ডার, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করবেন। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি যেরূপ দায়িত্ব দিবেন সেরূপ দায়িত্ব উনি পালন করবেন। তারপরে বছর শেষে উনি একটা রিপোর্ট প্রদান করবেন। অর্থাৎ হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ এই মহা হিসাব নিরীক্ষক করবেন। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে? খুবই ছোট ছোট টার্ম গুলো, এখানে কোনো সমস্যা আছে? নো স্যার। নো আচ্ছা, স্যার। এরপরে আর একটা আছে দেখো, দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন এটা হচ্ছে, জাস্ট জেনে রাখো এদের কাজ কি। এটা অতটা না, এটা সাংবিধানিক প্রতিষ্ঠান না। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান না। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা, মানে সরকারের অধীনে স্বায়ত্তশাসিত একটা সংস্থা, যেটা 2004 সালে গঠিত হয়। এখন যদি এমসিকিউতে আসে দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কত সালে, তখন কি লিখবা? 2004 সালে। 4 সালে। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 2004 সালে। এবং কান খুলে শুনে রাখো, এই বিশ্বব্যাপী দুর্নীতি, এই জিনিসটা তোমার রোধ করার জন্য একটা আন্তর্জাতিক যে আহ, সংস্থা আছে, সেটাকে আমরা টিআই বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা বিশ্বব্যাপী দুর্নীতি দমনে কাজ করে, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। যদি এমসিকিউতে আসে তাহলে এভাবে উত্তর করবা। দুদকের কার্যাবলী তো বোঝোই, এই যে অপরাধ অনুসন্ধান করা, তারপরে মামলা দায়ের করা, হ্যাঁ, তারপরে হচ্ছে রাষ্ট্রপতি মানে কমিশনের যে দায়িত্ব হচ্ছে সে দায়িত্বগুলো পেশ করা, যাতে দুর্নীতি না হয় সেজন্য জনগণকে সচেতন করা, বিভিন্ন পোস্টারিং করা, তারপরে হচ্ছে তোমার দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতামূলক ব্যবস্থা গড়ে তোলা, এই টাইপের গুলো আর কি। বুঝতে পেরেছো? এখানে কি কোনো সমস্যা আছে? নো স্যার। বুঝতে পেরেছো? এখন বলো, এখানে কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো। এই চ্যাপ্টার থেকে কিন্তু কমপক্ষে একটা তো আসবেই, দুটো আসতে পারে। এটা হচ্ছে আমি বলি, একটা পেজ যদি পড়ো না, পুরাটাই হয়ে যাবে। এই যে এই পেজটা, এই যে তোমাদের কাছে এই নোটটা সবার কাছে আছে না? সবার কাছে থাকার কথা, আছে না? স্যার আমার কাছে নাই স্যার। তোমার আজকে কাছে স্যার নাই? আপনি আসতে বলছিলেন। তো হ্যাঁ, তুমি আসো স্যার নাই তো। আসতে বলছিলেন, কিন্তু স্যার ওই যে এইচএসসি পরীক্ষা ছিল তো, তাই ভাবলাম কোনো দায়িত্বে স্যার আপনি আছেন নাকি, তাই তা আসেনি। আমি দায়িত্বে তো থাকবো, দায়িত্বে থাকবো। আমি তো 10টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে আসতে তোমাকে 10টার আগে আসতে হবে অথবা 1টার পরে আসতে হবে, এর ভিতরের টাইমে তো তুমি আমাকে পাবা না। জি স্যার। স্যার কালকে কি যাবেন স্যার কলেজে হ্যাঁ, কোনো কালকে যাব, কারণে? কালকে আসো। কালকে আমি, কালকে পরীক্ষা নাই তো, কালকে আমি পুরা টাইমে ফ্রি আছি, আসো কালকে। আচ্ছা স্যার, তাহলে আচ্ছা, ঠিক আছে স্যার। দেখো এই পেজটা, এই পেজটা সূরা ফাতিহার মতো মুখস্থ করবা। এই অনুচ্ছেদ গুলা, এই যে সরকারি কর কমিশন 137, নির্বাচন কমিশন 118, অ্যাটর্নি জেনারেল 64, মহাহিসাব নিরীক্ষক 127, এটা মুখস্থ করতে হবেই হবে, কোনো ভুল নাই এনে, মাপ নাই। এটা মুখস্থ না করতে পারলে কিছুই ধরতে পারবা না। আর এই যে জাস্ট আমি যতটুকু বললাম, এই পেজটা শুধু মুখস্থ করো। এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসুক তুমি পারবা, যত প্রশ্ন আসুক তুমি নিশ্চিত পারবা। বুঝতে পেরেছো? যেই প্রশ্ন আসুক এই অধ্যায় থেকে তোমার কোনো রকম ভুল হবে না।
দেখো এখানে কোনো সমস্যা আছে কিনা, কারোর কোথাও কোনো ঝামেলা আছে কিনা। প্রত্যেকটা জি জায়গায় যদি স্যার, নাই। থাকে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক পদের মিল আছে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো যদি থাকে প্রথমে আগে লিখে নিবা কোনটার মিল আছে, সেখানে 1 নাম্বার। এরপরে কি করবা, যে ব্যাখ্যা করো মানে এটার গঠনটা লিখবা। আর পরে তো থাকবে কার্যাবলী, পদের দায়িত্ব। এই কার্যাবলীগুলো সুন্দর করে 1 2 3 4 5 6 এভাবে করে লিখবা। অল্প লিখে ফুল নাম্বার পাওয়ার একটা অধ্যায় হচ্ছে এই অধ্যায়টা। বুঝতে পেরেছো? কারোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকের মতো বিদায় নিতে পারি। কারোর কোনো সমস্যা আছে কিনা ভেবে দেখো। বলো তো সিএফসি এর নাই স্যার। পূর্ণরূপ কি? সিএফসি, সিএফসি 10ম অধ্যায়ে জলবায়ু পরিবর্তনের সময় পড়িয়েছিলাম। সিএফসি। স্যার, ক্লোরোফ্লোরোকার্বন নাকি? এই কে বললা রে, তুমি তো অনেক ভালো পারো। স্যার, আব্দুল্লাহ আল ক্লোরোফ্লোরোকার্বন। জামিল। হ্যাঁ, সিএফসি এগুলো ভালো করে পড়বা। বিএসটিআই, স্যার, এত পারি না, তাহলে বিএসটিআই চাকরি করতাম। জানো? তোমাদের এই যে দেখো প্রত্যেকটা জিনিসে পানির বোতলে গায়ে লেখা আছে বিএসটিআই অনুমোদিত, লেখা আছে না? এই বিএসটিআই কি প্রত্যেকটা জায়গায় দেখো বিএসটিআই আছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, এরা খাবারের মান পরীক্ষা করে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। ঠিক আছে? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? স্যার, আপাতত নাই। এই যে এসিসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ না কিন্তু, এই দেখো এসিসি অ্যান্টি করাপশন কমিশন, মানে দুর্নীতি দমন কমিশন। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আবার এসিসি দেখে আর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লিখে দিও না কিন্তু, এটা হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন। ঠিক আছে? আর দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় মুখস্থ করে ফেলবো এক্ষুনি, 2004 সালে। ঠিক আছে? তাহলে কি আমরা এখন কি শেষ করতে পারবো? মাত্র 5 জন আছো, আরগুলো কোথায় গেল? স্যার আজকে সবাই ফাঁকি দিচ্ছে। শোনো, কে কাকে ফাঁকি দিছে এটা আমাকে বলো। কে কাকে ফাঁকি দিছে? স্যার, স্যার, পরীক্ষার খাতা ফাঁকি দিয়ে দিবেন না স্যার? হ্যাঁ, সবাই নিজেকে ফাঁকি দিছো। আজকে আমি যেগুলো পড়লাম এখান থেকে 2টা কোশ্চেন আসতে পারে, একটাও আসতে পারে। তাহলে এখন এটার কখন পড়বা তুমি, যদি এখন শেষ না করো? জি কালকে স্যার, তো আমরা সেটাই। 10ম অধ্যায় শুরু করব। কালকে 10ম অধ্যায় শুরু করব। এখন আমরা বিস্তারিত পড়লাম, আর এরপরে তো শুধু ভাষা ভাষা পড়ে যাব, তাই জি না? স্যার। তাহলে এগুলো জি প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু সময় দিয়ে না পড়ো তাহলে, ব্যস্ত তো আমি থাকি, তারপরে দেখো আমি প্রতিদিন চেষ্টা করতেছি তোমাদের এই এই গ্যাপটা কভার করার, যে ঈদের যে ছুটিগুলো কাটালাম যাতে এটা হচ্ছে কভার করতে পারি, যাতে এটা শেষ হয়। দেখো আমরা কিন্তু অনেকটা চাপ মুক্ত হয়ে গেছি। জি স্যার, অনেকটা, হ্যাঁ। মানে অনেক। যাই হোক, এটা আর সমস্যা